আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে, আর এরই মাঝে আমাদের হাতে এসেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো গাজায় রাতভর ইসরায়েলের বোমা হামলা, মিশরে হামাস নেতা। গাজায় রাতভর বিমান এবং ট্যাঙ্ক থেকে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলেতে 11 জন নিহত হয়েছে। আজ প্রত্যক্ষদর্শী ও চিকিৎসক কর্মীরাই তথ্য নিশ্চিত করেছেন। এমন পরিস্থিতির মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতির পরিকল্পনা নিয়ে আলোচনা অব্যাহত রাখতে হামাস নেতা খলিল আল হায়া মিশরের রাজধানী কায়রোতে গেছেন, খবর রয়টার্সের। এরপর জানাবো পাকিস্তান সেনাবাহিনী প্রধানের পর এবার যুদ্ধের হুমকি দিলেন বিলাল ভুট্টো। চলতি বছরে মে মাসে ভারত পাকিস্তান সংঘাতে জড়ানোর পর থেকে বেশ উত্তপ্ত পরিস্থিতি দুই দেশের মধ্যে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে বসে ভারতের বিরুদ্ধে পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তান সেনাবাহিনী প্রধানের পর পাকিস্তানের বিলাল ভুট্টো ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছেন। এদিকে আলাস্কায় ট্রাম্প এবং পুতিনের বৈঠক, এটি কি রাশিয়ার প্রতীকী বিজয়? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে তার ওভাল অফিসে বসার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় গেলে তিনি 24 ঘন্টার মধ্যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের অবসান ঘটাবেন, খবর আল জাজিরার। এরই ধারাবাহিকতায় 15 আগস্ট আলাস্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই নেতার সেই বহুল আকাঙ্ক্ষিত বৈঠক। এদিকে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারিতে, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এনসিপির যুব উইং জাতীয় যুব শক্তির আয়োজনে জাতীয় যুব সম্মেলন 2025 এই মন্তব্য করেছেন নাসির উদ্দিন পাটোয়ারি। এবং সর্বশেষ জানাবো বিএনপি চেয়ে জামাতের আয় দ্বিগুণ, ব্যয় 5 গুণ। 2024 সালে আয় ব্যয় বিবরণী নির্বাচন কমিশনে জমা দিয়েছে জামাত ইসলাম। সেখানে দেখা গেছে তাদের মোট আয় হয়েছে 28 কোটি এবং ব্যয় হয়েছে 24 কোটি। থেকে ধারণা করা হচ্ছে বিএনপির আয়ের তুলনায় জামাত ইসলামের আয় বছরে দ্বিগুণ এবং ব্যয় 5 গুণ। আর জামাত ইসলামের পক্ষ থেকে এই আয় ব্যয়ের বিষয়টি নির্বাচন কমিশন ইসিতে জমা দেওয়ার পর বিষয়টি নিশ্চিত হয়ে গেল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। গাজায় রাতভর ইসরায়েলের বোমা হামলা, মিশরে হামাস নেতা। গাজায় রাতভর বিমান এবং ট্যাঙ্ক থেকে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলেতে 11 জন নিহত হয়েছে। মঙ্গলবার 12 আগস্ট প্রত্যক্ষদর্শী এবং চিকিৎসক কর্মীরা এই তথ্য নিশ্চিত করেছেন। এমন পরিস্থিতির মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতির পরিকল্পনা নিয়ে আলোচনা অব্যাহত রাখতে হামাস নেতা খলিল আল হায়া মিশরের রাজধানী কায়রোতে গেছেন, খবর রয়টার্সের। গত জুলাইয়ে কাতারে পরোক্ষ আলোচনার অচল অবস্থার মধ্যে শেষ হয় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত 60 দিনের ওই যুদ্ধবিরতি। জিম্মিদের মুক্তির বিষয়টি বাস্তবায়ন না হওয়ার জন্য একে অপরকে দুষছেন হামাস এবং ইসরায়েল। উত্তর গাজায় ইসরায়েলি সেনাবাহিনী নতুন করে কিভাবে অভিযান শুরু করবে তা এখনও স্পষ্ট নয়। তবে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পুরো গাজা দখলের পরিকল্পনা করছেন। ধারণা করা হচ্ছে অক্টোবর থেকে সেখানে অভিযান শুরু হবে। যদি বিশ্বব্যাপী নেতানিয়াহুর এমন পরিকল্পনা নিয়ে সমালোচনার ব্যাপক ঝড় উঠেছে, বলা হচ্ছে এমন পদক্ষেপের ফলে গাজায় আরও ভয়াবহ মানবিক পরিস্থিতি তৈরি হবে। এমন পরিকল্পনার বিষয়ে ইসরায়েলের ভিতরে সমালোচনা হচ্ছে। দেশটির সামরিক প্রধান সতর্ক করে বলেছেন এতে জীবিত থাকা জিম্মিদের ভয়াবহ পরিস্থিতি হবে এবং ইসরায়েলি সেনাদের মৃত্যুর ফাঁদ তৈরি হবে। এদিকে গাজায় 24 ঘন্টায় পুষ্টির অভাবে 5 জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে 2টি শিশুও রয়েছে।
পুষ্টিহীনতায় ভুগে পর্যন্ত গাজায় 227 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 87 জনের মৃত্যু হয়েছে বর্তমানে। পাকিস্তান সেনাপ্রধানের পর এবার যুদ্ধের হুমকি দিলেন বিলাল ভুট্টো। চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তান সংঘাতে জড়ানোর পর থেকে বেশ উত্তপ্ত পরিস্থিতি দেশ দুটির মধ্যে, বিশেষ করে পাকিস্তানের পক্ষ থেকে অনেক সময় ভারতকে উদ্দেশ্য করেই কঠোর বার্তা দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ভারতকে যুদ্ধের হুমকি দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মনির। এবার একই ধরনের বার্তা দিয়েছে দেশটির রাজনীতিবিদ বিলাল ভুট্টো। বিশেষ করে সংঘাতের সময় সিন্ধু পানি চুক্তি ভারত বাতিল করে দেওয়ার পর থেকে পাকিস্তান আগ্রাসী বক্তব্য দিয়ে যাচ্ছে। বারবার ইসলামাবাদের পক্ষ থেকে পানি চুক্তি স্বাভাবিক বহাল রাখার আহ্বান জানালেও এখন পর্যন্ত ভারত তার সিদ্ধান্ত থেকে সরে আসেনি। এর পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাল ভুট্টো অভিযোগ করে বলেছেন, ভারত পাকিস্তানে বড় ক্ষতি করেছে, আর তাই সব পাকিস্তানিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আজ পাকিস্তানের সিন্ধু প্রাদেশিক সরকারের সাংস্কৃতিক বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে ভুট্টো বলেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত পাকিস্তানের বড় ক্ষতি করেছে। আমাদের ঐক্যবদ্ধ জাতি হিসেবে মোদী এসব আগ্রাসনের বিরুদ্ধে একসঙ্গে দাঁড়ানো দরকার। ভারত সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত রাখলে পাকিস্তানের হাতে যুদ্ধ ছাড়া আর কোনো বিকল্প থাকবে না। তিনি আরও বলেছেন, যুদ্ধ করে 6টি নদীর অধিকার ফেরত নেয়ার মতো আমরা শক্তিশালী। ভারত যদি এই পথে অবিচল থাকে তাহলে আমাদের কাছে জাতীয় স্বার্থ রক্ষায় যুদ্ধসহ সব ধরনের পরিকল্পনা খোলা থাকবে। যদি অপারেশন সিঁদুরের মতো হামলার কথা ভাবেন, তবে পাকিস্তানের প্রতিটি প্রদেশের মানুষ আপনাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত, আর এই যুদ্ধে আপনারা অবশ্যই হারবেন এবং আমরা নত হব না। ভারতকে উচিত শিক্ষা দিব বলেও জানিয়েছেন পাকিস্তানের বিলাল ভুট্টো। আলাস্কায় ট্রাম্প পুতিনের বৈঠক, এটি কি রাশিয়ার প্রতীকী বিজয়? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে তার ওভাল অফিসে বসার আগে প্রতিশ্রুতি দিয়েছেন, ক্ষমতায় গেলে তিনি 24 ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের অবসান ঘটাবেন। খবর আল জাজিরার। কিন্তু তার এই প্রতিশ্রুতি আসলে কোনো কাজে আসেনি, বরং যুদ্ধ চলছে এবং শান্তি প্রতিষ্ঠার পথ ক্রমাগত দূরত্ব বাড়ছে। যদিও সম্প্রতি সময় তিনি স্বীকার করেছেন এই প্রতিশ্রুতি ছিল হাস্যরত্মক। এমন পরিস্থিতির মধ্যে শুক্রবার 15 আগস্ট আলাস্কায় অনুষ্ঠিত হতে যা ট্রাম্প ও পুতিনের মধ্যে বৈঠক নিয়ে নতুন আশা দেখছেন অনেক রাশিয়ান। মস্কোর বাসিন্দা দামির গুরিন বলেছেন, এই বৈঠক সম্পর্কে শুরুর বার্তা হতে পারে। আনুষ্ঠানিকভাবে ওয়াশিংটন সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পদক্ষেপ নিতে পারেন, যা শতাব্দীর সেরা চুক্তির পথ খুলে দিতে পারে। সেন্ট পিটার্সবার্গের এক অবসরপ্রাপ্ত নারী ক্যাথরিন বলেছেন, পুতিনের বার্ধক্যজনিত একগুমি আর ট্রাম্পের হঠাৎ সিদ্ধান্তের মধ্যে এখনও সবকিছু শতবার বদলে যেতে পারে। নাম প্রকাশ না করা সত্ত্বে তিনি বলেছেন, ঈশ্বর চাইলে অবশ্যই তারা যুদ্ধ শেষ করতে রাজি হবেন। সম্প্রতি মাসে ইউক্রেনের পুতিনের হামলা বন্ধে অনাগ্রহতা নিয়ে হতাশা প্রকাশ করেছেন ট্রাম্প এবং তিনি কিয়েভের সাম্প্রতিক হামলাগুলোতে ঘৃণ্য অভিহিত করেছেন। গত 31 জুলাই রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইউক্রেনের রাজধানীতে ডজনখানেক বেসামরিক নাগরিক হত্যা করে, যা যুদ্ধ চলাকালীন সময় একটি বড় ধরনের সংঘাত। গত মাসে ট্রাম্প হুমকি দেন, রাশিয়া যদি 50 দিনের মধ্যে যুদ্ধ বন্ধ না করে তবে নিষেধাজ্ঞা আরও জোরালো আকারে দেয়া হবে। তারপরও রাশিয়া এখনও যুদ্ধ বন্ধ করেনি। বিএনপির চেয়ে জামাতের আয় দ্বিগুণ, ব্যয় 5 গুণ। 2024 সালের আয় ব্যয় বিবরণী নির্বাচন কমিশন নিশ্চিতে জমা দিয়েছে বাংলাদেশ জামাতে ইসলাম। এতে গত বছরে দলটির আয় দেখানো হয়েছে 28,97,299 টাকার। দলটি ব্যয় দেখিয়েছে 23,73,38,177 টাকা। বিএনপির আয় ব্যয়ের হিসাব ইসিতে জমা দিয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছর তাদের মোট আয় হয়েছে 15,65,94,842 টাকার। ব্যয় হয়েছে 4,80,04,823 টাকা। দুই দলের প্রদত্ত তথ্য অনুযায়ী 2024 সালে জামাতের আয় বিএনপির প্রায় দ্বিগুণ এবং ব্যয় 5 গুণ।
বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানান, দলটির আয়ের প্রধান উৎস ছিল সদস্যদের মাসিক চাঁদা, বই ও পুস্তক বিক্রি, ব্যাংক সুদ এবং এককালীন অনুদান। অন্যদিকে আয়ের বড় অংশ গেছে কর্মসূচি বাস্তবায়ন, লিফলেট, পোস্টার মুদ্রণ, ব্যক্তিগত এবং দুর্যোগ চলাকালীন সহায়তার পেছনে। নির্বাচন কমিশনের জমা দেওয়া জামাতের হিসাব বিবরণী থেকে জানা গেছে, গত বছরে জামাত কর্মী ও সদস্যদের চাঁদা থেকে আয় করেছে 16,56,42,162 টাকা। কার্যনির্বাহী কমিটি অথবা উপদেষ্টা পরিষদের চাঁদা অথবা অন্যান্য চাঁদা 37,87,149 টাকা। এছাড়াও বিভিন্ন ব্যক্তি অথবা সংস্থার কাছ থেকে অনুদান পেয়েছে 11,86,38,619 টাকা। দলের পত্রিকা, সমসাময়িকী, বই পুস্তক বিক্রি থেকে 9,11,290 টাকা এবং অন্যান্য চাঁদা থেকে আয় করেছে 7,21,079 টাকা এবং আগের বছর স্থিতি ছিল 10,49,45,191 টাকা। মোট আয় 28,97,299 টাকা। জামাত ইসলাম কর্মীদের বেতন ভাতা এবং বোনাস ব্যয় করেছে 6,57,67,873 টাকা।